ফিফথ ইউনিট এনভায়রনমেন্ট, ইটস রিসোর্সেস অ্যান্ড দেয়ার কনজারভেশন এর যেটা পার্ট বি 5B, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন, অর্থাৎ পরিবেশ দূষণ। এই চ্যাপ্টারটা পয়েন্ট বেসড চ্যাপ্টার। আমাদের সিলেবাসে যে পরিবেশ দূষণ সম্পর্কে টপিকগুলো আছে, সেই টপিকের মধ্যে প্রত্যেকেরই কিছু হেডিং আছে, সেই হেডিং বেস করে পড়াটা করতে হবে। এনভায়রনমেন্টাল পলিউশন এর প্রাথমিক যে ইন্ট্রোডাক্টরি কথা সেটা হলো এরকম: এই পলিউশন অ্যান্ড পপুলেশন, এই দুটো শব্দ ওতপ্রোতভাবে জড়িত। কেননা পপুলেশন এইটা বাড়লে পলিউশন বাড়ে। মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে বর্তমানে পলিউশনের মাত্রা প্রচুর বৃদ্ধি পেয়েছে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা এই যে পলিউশন, তার যে প্রভাব, সেটা আমরা বুঝতে পারি। এবার পলিউশন এটা কাকে বলে, দূষণের সংজ্ঞা। দূষণ কাকে বলে? জীবমণ্ডলের ভৌত, রাসায়নিক বা জৈবিক বৈশিষ্ট্যের অনাকাঙ্ক্ষিত পরিবর্তন, যা জীবজগৎ এবং পরিবেশের উপর বিরূপ প্রভাব বিস্তার করে বা প্রভাব ফেলে, তাকে দূষণ বলে। দূষণের বিভিন্ন রকম সংজ্ঞা পড়া যায়। এটা পড়া যেতে পারে বাস্তুবিজ্ঞানী ওডাম, উনি একটা সংজ্ঞা দিয়েছেন, ওডাম 1983-তে। সেটা কি? দূষণ কাকে বলে? বায়ু, জল, মাটি প্রভৃতির ভৌত, রাসায়নিক এবং জৈবিক বৈশিষ্ট্যের এমন অনভিপ্রেত, মানে যেটা আমরা চাই না, পরিবর্তন, যা মানব সভ্যতাকে, কোন প্রজাতির জীবনকে, কোন শিল্পের প্রক্রিয়াকে, কোন সজীব অস্তিত্বকে বা কোন সাংস্কৃতিক বা প্রাকৃতিক সম্পদের ক্ষতি করছে বা করতে পারে, তাকে দূষণ বলে। এটা ওডামের দেওয়া একটা সংজ্ঞা। তাহলে সংজ্ঞাটা পড়ার পর দূষণ করে এই রকম যে পদার্থ, পলিউট্যান্ট, এই রকম পলিউট্যান্ট, দূষণকারক পদার্থ, এদের যে প্রধান দুটো ক্যাটেগরিতে ভাগ করা হয়, সে ভাগগুলো এরকম: একটা বায়োডিগ্রেডেবল, আর একটা নন বায়োডিগ্রেডেবল।
বায়োডিগ্রেডেবল মানে ক্রম ক্ষয়যুক্ত, আর নন বায়োডিগ্রেডেবল মানে ক্রম ক্ষয়হীন। বায়োডিগ্রেডেবল বা ক্রম ক্ষয়যুক্ত দূষক পদার্থ কোনগুলো? যে সকল পদার্থ ক্ষয় হয়ে মাটিতে মিশে যায়, কোনো ক্ষতিকারক বস্তু হিসেবে কাজ করে না, ক্ষয় হয়ে মাটিতে মিশে যায়, ক্ষতিকর বস্তু রূপে কাজ করে না। যেমন জীবের যে বর্জ্য পদার্থ, সেগুলো জৈব সার, এগুলো হচ্ছে বায়োডিগ্রেডেবল, এগুলো ক্ষয় হয়ে মাটিতে ধীরে ধীরে মিশে যায়। নন বায়োডিগ্রেডেবল এরা ক্রমক্ষয়হীন, অর্থাৎ ক্ষয় হয়ে মাটিতে মিশে যায় না, তাহলে ক্ষতিকর বস্তু রূপে কাজ করে। যেমন ডিডিটি, গ্যামাক্সিন, পিচ, পলিথিন, প্লাস্টিক, আলকাতরা, এগুলো সব নন বায়োডিগ্রেডেবল ম্যাটারের উদাহরণ। তাহলে পার্থক্যের মতো করে এই দুটো জিনিস পড়া যেতে পারে। পরিবেশ দূষণ 4 রকমের আমাদের সিলেবাসে বলা আছে: বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ। এই 4 রকমের মধ্যে দুটো করে কারণ, দুটো করে ফল প্রত্যেকের পড়তে হবে। তাহলে প্রথমে আমরা একটা ছকের মাধ্যমে যে পয়েন্টের বেসিসে পড়তে হবে সেইগুলো একটুখানি উল্লেখ করে নিই। প্রথমে বায়ু দূষণ, তারপর জল দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ। এদের প্রত্যেকেরই দুটো করে কারণ এবং ফলাফল পড়তে হবে। প্রত্যেকেরই দুটো করে কারণ এবং ফলাফল। এই পয়েন্টের বেসিসে পড়তে হবে। প্রথম, বায়ু দূষণের কারণ। দুটো কারণ, একটা গ্রিন হাউস গ্যাস আর একটা এসপিএম, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। ফলাফল কি? গ্লোবাল ওয়ার্মিং এবং অ্যাসিড বৃষ্টি। এটা আর একটা ফুসফুসের রোগ। জল দূষণ এর যে দুটো কারণ পড়তে হবে সেটা হচ্ছে কৃষি ক্ষেত্রের বর্জ্য এবং জীবাণু। কৃষি ক্ষেত্রের বর্জ্য এবং জীবাণু। এবার এই দুটো হচ্ছে কারণ। ফলগুলো কেমন? ইউট্রোফিকেশন, এর ফলে হয়, এবং জীবাণুর ফলে জলবাহিত যে রোগ, সেই রোগগুলো পড়তে হবে। মাটি দূষণের কারণ জীবাণু, এটা একটা পয়েন্ট, আর একটা রাসায়নিক সার। এর ফল কি? জীবাণু থাকলেই কি হবে? রোগ। আর এই সারের প্রভাবে যেটা হয় সেটা হচ্ছে বায়ো
ম্যাগনিফিকেশন বা জৈব বিবর্ধন। শব্দ দূষণের কারণ যানবাহন আর একটা শিল্প কলকারখানা। ফল দুরকম ভাবে, একটা মানুষের উপর প্রভাব আর একটা প্রাণীদের উপর প্রভাব। এবার এই ম্যাটারটাকে ডিসকাস করতে হবে এই পয়েন্টগুলোকে ধরে। এই পয়েন্টগুলোই হচ্ছে মেন। প্রথমে বায়ু দূষণ কাকে বলে, জল দূষণ কাকে বলে, মাটি দূষণ কাকে বলে, শব্দ দূষণ কাকে বলে। বায়ু দূষণ কাকে বলে? প্রাকৃতিক কারণে হতে পারে বা মনুষ্য সৃষ্ট কারণে হতে পারে। হ্যাঁ, প্রাকৃতিক বা মনুষ্য সৃষ্ট কারণে বায়ুতে যে নির্দিষ্ট পরিমাণে উপাদানগুলো থাকে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি উপাদানগুলো নির্দিষ্ট পরিমাণে থাকে, এদের হ্রাস এবং বৃদ্ধির ফলে বাড়তে পারে, কমতে পারে। এই হ্রাস বৃদ্ধির ফলে তার একটা ইমব্যালেন্স দেখা যায়, যেটা মানুষের যে স্বাভাবিক জীবনযাপন তাকে ব্যাহত করে, তখন তাকে বায়ু দূষণ বলে। জলে অবাঞ্ছিত পদার্থ মিশ্রণের ফলে জলের ভৌত, রাসায়নিক এবং জৈবিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটলে তখন সেই অবস্থাকে বলে জল দূষণ। মাটি দূষণ কাকে বলে? বিভিন্ন রকম পদার্থ মাটিতে গিয়ে মিশলে মাটির একটা নির্দিষ্ট উপাদান থাকে। এখন এখানে যদি জৈব এবং রাসায়নিক পদার্থ মাটিতে গিয়ে পড়ে, মাটির স্তরের পরিবর্তন হয়, যার ফলে মাটির গুণগত অবক্ষয় হয়। এই গুণগত অবক্ষয়কেই মাটি দূষণ বলে। শব্দ দূষণ কাকে বলে? যে শব্দ আমাদের সহনশীলতার মাত্রা অতিক্রম করে, তার ফলে সেটা কানের পক্ষে তো বটেই, এবং মানসিক এবং যে শারীরিক একটা অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়, সেটাকেই বলে শব্দ দূষণ। এবার প্রথমে ডেফিনিশন গুলো একটু হলো। বায়ু দূষণের কারণ। বায়ু দূষণের প্রধান কারণ হচ্ছে গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাসটা কি জিনিস? গ্রিন হাউস গ্যাস হচ্ছে পৃথিবীর যে আবহাওয়া মণ্ডল, মনুষ্য সৃষ্ট কারণে প্রধানত বিভিন্ন যে গ্যাস উৎপাদন হয়, এই গ্যাসগুলো একটা স্তরে জমা হয়ে যায়, সূর্যের অবলোহিত রশ্মিগুলোকে আসতে দেয়, কিন্তু যে হিট তৈরি হয় সেই হিটকে ফেরত যেতে দেয় না। তো সূর্যের রশ্মি আসে, এটা উত্তপ্ত হয়, কিন্তু হিট এর তরঙ্গ দৈর্ঘ্য ছোট হওয়ায় এটা পৃথিবীর এই আবহাওয়া মণ্ডলে ফিরে আসে। তার ফলে পৃথিবীর আবহাওয়া মণ্ডল উষ্ণ হয়ে যায়। তাহলে যে গ্যাসগুলোর প্রভাবে হয় সেই গ্যাসগুলোকেই গ্রিন হাউস গ্যাস বলে। এর মধ্যে প্রধান CO2, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লুরোকার্বন, CFC, ক্লোরোফ্লুরোকার্বন, এইগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। এর মধ্যে CO2 প্রধান। তাহলে এই গ্রিন হাউস গ্যাস হচ্ছে বায়ু দূষণের কারণ। এবার দুই একটা কথা একটু এক্সট্রা জেনে রাখা ভালো। এই CO2 এটা কোথা থেকে উৎপত্তি লাভ করে বা কোথা থেকে এটা তৈরি হয়? প্রধানত জীবাশ্ম জ্বালানির ফলে, বন জঙ্গল দহনের ফলে, শিল্প কলকারখানা, সেখান থেকে CO2 উৎপন্ন হয়। SO2 কোথা থেকে উৎপন্ন হয়? জীবাশ্ম জ্বালানি, এটা তো কমন ফ্যাক্টর, জীবাশ্ম জ্বালানি আছে। এছাড়া ধাতু প্রক্রিয়াকরণের সময় SO2 প্রচুর উৎপন্ন হয়। N2O, নাইট্রাস অক্সাইড, এটা যে পেট্রোলিয়াম দহন, এটা হচ্ছে প্রধান কারণ, পেট্রোলিয়াম দহন। এছাড়া রাসায়নিক সার ব্যবহারের ফলে। CH4, মিথেন কোথায় উৎপন্ন হয়? প্রথম কথা হচ্ছে বায়োগ্যাস যে প্ল্যান্ট আছে সেখান থেকে, গবাদি পশুর যে মল সেখান থেকে, পচনশীল উদ্ভিদ, হ্যাঁ, এবং বন জঙ্গল, উদ্ভিদ, এগুলোর দহনের ফলেও মিথেন তৈরি হয়।
সিএফসি ক্লোরোফ্লুরোকার্বন, এটা প্রধানত তৈরি হয় শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র। এছাড়া ফোম প্লাস্টিকের কারখানাতে প্রচুর সিএফসি উৎপন্ন হয়। এই কথাটা কিন্তু শীতাতপ, এয়ার কন্ডিশন, মানে শীত তাপ বা শীততাপ এইরকম নয়, কথাটা হচ্ছে শীতাতপ। তো এইগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস সম্পর্কে জানা হলো। এবার এসপিএম, এসপিএম অর্থাৎ সাসপেন্ডেড পার্টিকুলেট, এটা খেয়াল হবে, পার্টিকুলেট ম্যাটার, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, সেটা হচ্ছে এসপিএম। এনি সলিড or liquid particles that are suspend in the air, কোন কঠিন বা তরল কণা যেটা এয়ারে নিক্ষিপ্ত করা হয়। এই কঠিন এবং তরল কণা যারা একত্রিত হয়ে যে সূক্ষ্ম কণা তৈরি করে তাকেই বলে এসপিএম বা সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। এগুলো কোনগুলো? ডাস্ট, ফিউম, স্মোক, স্প্রে, মিস্ট, এরোসল। ডাস্ট মানে তো আমরা জানি যে এটা হচ্ছে ধূলিকণা। ফিউম হচ্ছে বাষ্পাকার ধোঁয়া। স্মোক তো আমরা জানি ধোঁয়া। স্প্রেটা কোনটা? এটা হচ্ছে তরল পদার্থকে যখন কণায় পরিণত করা হয়, কোন স্প্রে আমরা যেগুলো মাখি সেগুলো হতে পারে, সেগুলো হচ্ছে স্প্রে। মিস্ট, এটা হচ্ছে কুয়াশার মতো যে কণা, সেটা হচ্ছে মিস্ট। আর এরোসল, এরোসল কোনগুলো? এরা ডাস্ট, মিস্ট, স্প্রে সবকিছুই হতে পারে 1 মাইক্রনের কম এদের আয়তন হবে, সেগুলোকেই এরোসল বলে। ডাস্ট কোথা থেকে উৎপন্ন হয়? এটা হচ্ছে পাথর যখন ভাঙা হয়, খনি যখন সেখানে বিভিন্ন রকমের কাজ করা হয়, সেইখানে কাঠচেরাই কলকারখানা, সেইখান থেকে ডাস্ট তৈরি হয়। তাহলে পাথর যেগুলো ভাঙা হয় সেখান থেকে, খনি থেকে, এবং কাঠচেরাইয়ের কারখানা, সেখান থেকে ডাস্ট তৈরি হয়। ফিউম, এটা হচ্ছে ধাতু প্রক্রিয়াকরণের সময় ফিউম তৈরি হয়। স্মোক, এটা তো কার্বনের অসম্পূর্ণ দহনের ফলে তৈরি হয়। স্প্রে, তরল পদার্থের কণা যখন বাষ্প আকারে নির্গত হয় তখন সেটাকে স্প্রে বলে। মিস্ট, এইটা হচ্ছে তরল পদার্থের কণা ঘনীভূত হয়ে যেটা তৈরি করে সেটা মিস্ট। আর এরোসল তো জানলেই। তো এইগুলো হচ্ছে এসপিএম। এবার ফল, গ্লোবাল ওয়ার্মিং এন্ড অ্যাসিড রেইন। বায়ু দূষণের ফলে বিশ্ব উষ্ণায়ন হয়, কারণ এই তাপটা বায়ুমণ্ডলের বাইরে বেরিয়ে যেতে পারে না, পৃথিবীর বায়ুমণ্ডলকে বা আবহাওয়া মণ্ডলকে উষ্ণ রাখে। তার ফলে অ্যাভারেজ টেম্পারেচার, উষ্ণতা এইটা বাড়ছে, যার ফলে যেটা ঘটবে সেটা হচ্ছে মহাপ্লাবন ঘটবে। কারণ বিভিন্ন যে বরফ আছে নর্থ পোলে, সাউথ পোলে, সেই বরফগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকবে টেম্পারেচার বাড়লে। ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, এই দেশগুলোর প্লাবিত হওয়ার চান্স রয়েছে। অ্যাসিড রেন, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড, এইগুলো পরিবেশে নিক্ষিপ্ত হয়, বৃষ্টির জলের সঙ্গে এগুলো মিশে যায় বা জলীয় বাষ্পের সঙ্গে মিশে গিয়ে অ্যাসিড তৈরি করে বৃষ্টি হিসেবে নেমে আসে। HNO2, HNO3, H2SO4, এইটাকেই বলা হয় অ্যাসিড বৃষ্টি বা অ্যাসিড রেন। অ্যাসিড রেন যেখানে পড়বে সেখানেই ক্ষতি করে, মাটিতে পড়লে মাটির ক্ষতি করে, জলাশয়ে পড়লে জলজ প্রাণীর তাদের মৃত্যুর সম্ভাবনা থাকে, স্কিনে পড়লে স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, আর যদি পাথরে পড়ে পাথরের ক্ষয় হয়, এটাকে বলে স্টোন লেপ্রসি। স্টোন লেপ্রসি।
পাথরের ছোপ 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 দাগ পড়ে যায়। তাজমহলে এইরকম ঘটনা ঘটছে মথুরার তৈল শোধনাগারের জন্য, এবং আরো কিছু কারণ। তাহলে এই অ্যাসিড রেন তার প্রভাবগুলো বিভিন্ন রকম, মাটিতে, জলে, মানুষে, কোন স্মৃতিসৌধ, অট্টালিকা ইত্যাদিতে। ফুসফুসের রোগ, বায়ু দূষণের ফলে ফুসফুসে যে রোগগুলো হয় সেগুলো হচ্ছে ব্রঙ্কাইটিস, ব্রঙ্কাস, ফুসফুসে যে ক্লোম শাখা, তাতে আইটিস হয়, আইটিস মানে জ্বালা, সেটা ব্রঙ্কাইটিস। অ্যাজমা, এটা হচ্ছে হাঁপানি সংক্রান্ত রোগ, অ্যাজমা। ব্ল্যাক লাং, কালো রঙের ফুসফুস এরকম হয়ে যায়, এই রোগগুলো দেখা যায়, সেগুলো হচ্ছে ফুসফুসের রোগ। তো বায়ু দূষণ, তার মধ্যে এই কটা জিনিস পড়তে হবে, দুটো কারণ, দুটো ফল। জল দূষণ এর সংজ্ঞা তো আগেই বলেছি। জল দূষণের কারণ কৃষি ক্ষেত্রের বর্জ্য আর জীবাণু। প্রথমে কৃষি ক্ষেত্রের বর্জ্য। কৃষি ক্ষেত্রের বর্জ্য, এই ব্যাপারটা কেমন? কৃষি কাজের সময়ে যে বর্জ্যগুলো উৎপন্ন হয় তার সঠিক প্রক্রিয়াকরণ যদি না করা হয় তখন সেটা জল দূষণ ঘটায়। একটা এক্সাম্পল দিয়ে এটা বলা যেতে পারে, পাটের চাষ করার পর পাট যখন পচানো হয়, যে জলাশয় বা পুকুরে পচানো হয়, এই পচানোর ফলে সেই জলটা দূষিত হয়ে যায়। বিভিন্ন জীবাণু সেখানে প্রচুর সংখ্যায় বাড়ে এবং মশাবাহিত রোগের সৃষ্টি হয়। তাহলে এইটা হচ্ছে কৃষি ক্ষেত্রের বর্জ্য, তার একটা পার্ট, আর একটা পার্ট আছে, সেটা হচ্ছে কৃষিকাজে যে সার, রাসায়নিক সার, কীটনাশক, আগাছানাশক, রাসায়নিক সার, কীটনাশক, আগাছানাশক এগুলো ব্যবহার করা হয়। সেগুলো বৃষ্টির ফলে বা যখন বন্যা হয় তখন সেই এক্সেস যে সার, কীটনাশক, আগাছানাশক এগুলো পার্শ্ববর্তী কোনো জলাশয়ে গিয়ে মিশে জল দূষণ ঘটায়। তাহলে কৃষিক্ষেত্রের বর্জ্যের মধ্যে দুটো কথা আসবে। জীবাণু, কেমন ধরনের জীবাণুগুলো জল দূষণ ঘটায়? বিভিন্ন রকমের ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ফাঙ্গাস মানে ছত্রাক, এরা জলে মিশ্রিত হয়ে জল দূষণ ঘটায়। কিভাবে হয়? মল, মূত্র ইত্যাদি নালাবাহিত হয়ে গিয়ে পড়ে। হাসপাতালের বর্জ্য যেগুলো আছে, মাংস প্রক্রিয়াকরণের সময় চামড়া কারখানা যেখানে আছে সেখানে যে বর্জ্যগুলো উৎপন্ন হয় সেইগুলো পার্শ্ববর্তী জলাশয়ে গিয়ে পড়ে জল দূষণ ঘটায়। জল দূষণের ফলাফল ইউট্রোফিকেশন, PHI, ইউট্রোফিকেশন, এটাকে বলে অতি পৌষ্টিকতা। এক্সেসিভ রাইজ অব নিউট্রিয়েন্টস, এই কথাটার মানে হচ্ছে এক্সেসিভ রিচনেস অব নিউট্রিয়েন্টস, সেটাকেই বলা হয় ইউট্রোফিকেশন বা অতি পৌষ্টিকতা। এক্সেসিভ রিচনেস অব নিউট্রিয়েন্টস কথাটার অর্থ কৃষি ক্ষেত্রে যে সার ব্যবহার করা হয় এগুলো যদি জলাশয়ে গিয়ে পড়ে, জলাশয়ে গিয়ে এগুলো আগাছা এবং শৈবাল এদের বৃদ্ধি ঘটায়। তাহলে এগুলো জলাশয়ে গিয়ে পড়লে যে প্রচুর নিউট্রিয়েন্টস পেয়ে গেল, সার আছে, আগাছা এবং শৈবালের প্রচুর বৃদ্ধি ঘটায়, এটা হচ্ছে ইউট্রোফিকেশন। এর ফলে কি হয়? তাদের শ্বসনের জন্য জল থেকে যে জলে দ্রবীভূত অক্সিজেন আছে সেটা গৃহীত হয়ে যায়, জলে অক্সিজেনের পরিমাণ কমে যায়। জলে দ্রবীভূত অক্সিজেন যেটাকে বলে DO, DO means dissolved oxygen, হ্যাঁ, dissolved oxygen, এটা কমে যায়। এটা কমে যাওয়ার জন্য জলজ অন্য যে সকল উদ্ভিদ এবং প্রাণী আছে তাদের মৃত্যু ঘটে, এবং একটা সময়ে এই যে শৈবাল, আগাছা এদের পচনের জন্য প্রচুর ব্যাকটেরিয়া এগুলো সৃষ্টি হয়। এই ব্যাকটেরিয়া ওই বস্তুগুলোর, জৈব বস্তুগুলোর সবাত বিয়োজন ঘটায়। সবাত বিয়োজন ঘটানোর জন্য প্রচুর অক্সিজেন জল থেকে
নিয়ে নেয়। তার ফলে জলে অক্সিজেন কমে যায়, তাহলে অক্সিজেন কমলে পরে অক্সিজেনের চাহিদা বাড়বে, এটাকে বলে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। হ্যাঁ, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। জলে উপস্থিত জৈব বস্তুর সবাদ বিয়োজনের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের চাহিদা বা পরিমাণকে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বলে। তাহলে বিওডি এটা বৃদ্ধি পায়, ডিমান্ড বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ইউট্রোফিকেশন। রোগ, জল দূষণের ফলে যে রোগগুলো হয় সেগুলো কেমন? কলেরা, টাইফয়েড, জিয়ারডিয়াসিস, এই রোগগুলো নামগুলো একটু লিখি। কলেরা, টাইফয়েড, জিয়ারডিয়াসিস, হ্যাঁ, এছাড়া আন্ত্রিক, উদরাময়, পোলিও, জন্ডিস ইত্যাদি রোগ হয়। কলেরা রোগে বমি, পায়খানা এগুলো হয়, উদরাময় বারবার করে। টাইফয়েড, এটাকে আন্ত্রিক জ্বর বলে, এই জ্বরের কারণটা হচ্ছে অন্ত্র, তার মানে পেটে ব্যথা এবং জ্বর, এই দুটো হচ্ছে টাইফয়েডের লক্ষণ। এই কলেরা এটা কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ, টাইফয়েড এটাও ব্যাকটেরিয়া ঘটিত রোগ। জিয়ারডিয়াসিস এটা প্রোটোজোয়া ঘটিত রোগ, পেটে ব্যথা হয়, উদরাময় হয় জিয়ারডিয়াসিস। আর পোলিও এটা কিন্তু ভাইরাস ঘটিত রোগ, এটা কাকে অ্যাটাক করে? সিএনএস কে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে অ্যাটাক করে, তার ফলে হাত পা গুলো অসাড় হয়ে যায়, নার্ভ নষ্ট হয়ে যাওয়ার ফলে বা নার্ভাস সিস্টেমে সমস্যার কারণে। তাহলে এই রোগগুলো হয়। তাহলে জল দূষণের কারণ, ফলাফল। এবার মাটি দূষণ। মাটি দূষণের কারণ জীবাণু। মাটি দূষণের কারণ এই যে জীবাণু, এই কোন জীবাণুগুলো? ওই একই রকম হবে, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ফাঙ্গাস, এবং এখানে আরেকটা কথা বলতে হবে, যারা প্যারাসাইট। প্যারাসাইট কোনগুলো? যারা কৃমি। এবার জীবাণু দ্বারা কিভাবে রোগ হয়, মানে মাটি দূষণ হয়, সেটা হচ্ছে যে মল এগুলো যদি মাটিতে মেশে, সেই ক্ষেত্রে সেই মাটির যে কণা, সেই কণাগুলো প্রশ্বাসের মাধ্যমে আমাদের দেহের মধ্যে প্রবেশ করতে পারে। ইভেন এই যে প্যারাসাইট গুলো আছে, কৃমি, গোল কৃমি, ফিতা কৃমি, এদের ডিম, আণুবীক্ষণিক ডিম হয়, খুব ছোট ছোট, ক্ষুদ্র ক্ষুদ্র, দেখা যায় না, এগুলো বাতাসে ভাসে, শুষ্ক হয়ে মাটিতে মিশে থাকে, ভাসে। এইগুলো প্রশ্বাসের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করলে পরে তখন রোগটা তৈরি হয়। তাহলে এইগুলোর প্রভাবে, এই জীবাণুগুলোর প্রভাবে মাটি দূষণ হয়। রাসায়নিক সার, এটা তো একই কথা, যে জমিতে যে রাসায়নিক সারগুলো ব্যবহার করা হয়, সেই রাসায়নিক সারের প্রভাবে মাটি দূষণ হয়। ফল, রোগ। মাটি দূষণের ফলে রোগ, কোন রোগগুলো হবে? ব্যাকটেরিয়া ঘটিত, ভাইরাস ঘটিত, প্রোটোজোয়া বা ফাঙ্গাস ঘটিত রোগগুলো হয়। এছাড়া কৃমি যদি প্রবেশ করে, পরজীবী দ্বারা আক্রান্ত যে রোগ, সেই রোগগুলো প্রকাশ পায়। বায়োম্যাগনিফিকেশন। বায়োম্যাগনিফিকেশন এটা একটু ভালো করে বুঝতে হবে, দুটো কথা আছে, একটা হচ্ছে বায়ো অ্যাকিউমুলেশন আর একটা ম্যাগনিফিকেশন। অ্যাকিউমুলেশন মানে হচ্ছে সঞ্চয়, জৈব সঞ্চয় বলে, আর বায়োম্যাগনিফিকেশন এটা হচ্ছে ম্যাগনিফাই করা, মানে কি? বাড়া, জৈব বিবর্ধন, বাংলায় বলে জৈব বিবর্ধন। বায়োম্যাগনিফিকেশনটা কি? যেগুলো আমরা একটু আগে পড়েছি, নন বায়োডিগ্রেডেবল ম্যাটার, অর্থাৎ অভঙ্গুর পদার্থ, সেই অভঙ্গুর পদার্থগুলো যেগুলো ক্ষয় হয়ে মাটিতে মেশে না, সেই পদার্থগুলো যদি ট্রফিক লেভেল বা পুষ্টি স্তরে, ট্রফিক লেভেল বা পুষ্টি স্তরে, এইগুলো কি? ট্রফিক লেভেল বা পুষ্টি স্তর, উৎপাদক থাকে
এরা সবার নিচে, তারপরে প্রথম শ্রেণীর খাদক, তারপরে দ্বিতীয় শ্রেণীর খাদক, তারপরে তৃতীয় শ্রেণীর খাদক বা সর্বোচ্চ শ্রেণীর খাদক। তো এগুলো এক একটা পুষ্টি স্তর। তাহলে ওই যে নন বায়োডিগ্রেডেবল ক্রমক্ষয়হীন যে দূষক পদার্থগুলো আছে, এগুলোর এই পুষ্টি স্তরে এদের যে পরিমাণ বৃদ্ধি পায়, যত উঁচুতে ওঠা যায় তত তার ম্যাগনিফাই হয়, পরিমাণ বৃদ্ধি পায়, একেই বলে বায়োম্যাগনিফিকেশন। মাটি দূষণ, বিভিন্ন রকম সার এগুলো মাটিতে গিয়ে জমা হয়, বৃষ্টির জলের মাধ্যমে এগুলো গিয়ে আবার পুকুরে পড়ে। ফাইটোপ্ল্যাঙ্কটন, আণুবীক্ষণিক উদ্ভিদ কণা, জুপ্ল্যাঙ্কটন, আণুবীক্ষণিক জীব কণা, এরপর বিভিন্ন মাছেরা আছে, এরপরে মানুষ, এদের দেহের মধ্যে পরপর এর পরিমাণ বাড়তে থাকে। একটা এক্সাম্পল দিয়ে বলা যেতে পারে, নন বায়োডিগ্রেডেবল ম্যাটারের একটা এক্সাম্পল হচ্ছে ডিডিটি, ডাইক্লোরো ডাইফেনক্সি ট্রাইক্লোরো ইথেন। এই ডিডিটি এটা একটা নন বায়োডিগ্রেডেবল ম্যাটার। এই ডিডিটির যখন জলে গিয়ে মেশে ফাইটোপ্ল্যাঙ্কটন প্রথমে গ্রহণ করে, তারপরে জুপ্ল্যাঙ্কটনের দেহে যায়, গিয়ে জমা হয়। এবার যখন কোনো মাছ জুপ্ল্যাঙ্কটনকে ভক্ষণ করবে, তখন ধরো 100 জুপ্ল্যাঙ্কটন খেলো, এবার এই 100 গুণ বেশি ডিডিটি সেই মাছের দেহে জমা হবে। একজন মানুষ যখন সেই মাছকে ভক্ষণ করবে, তাহলে সহজেই অনুমান করা যায় মানুষের দেহে ডিডিটির পরিমাণ কতখানি বাড়বে। এটাকেই বলা হয় বায়োম্যাগনিফিকেশন। এবার শব্দ দূষণ। শব্দ দূষণ এর সংজ্ঞা তো আমরা জেনেছি। শব্দ দূষণের কারণ যানবাহন, শিল্প। যানবাহন প্রথম। শহরে যাদের রাস্তার ধারে বাড়ি, তাদের যানবাহনের শব্দে, বিশেষত হর্নের আওয়াজে জেরবার হতে হয়। এয়ারপোর্টের ধারে বা রেল লাইনের ধারে যাদের বাড়ি, তাদের এই আওয়াজের ফলে নাস্তানাবুদ হতে হয় নিয়মিত। যারা এই কাজের সঙ্গে যুক্ত, মানে লরি, বাস এগুলো চালায়, তাদের ক্ষেত্রে এই আওয়াজ, হর্নের আওয়াজ এবং গাড়ির আওয়াজ, এটা শব্দ দূষণ ঘটায়। শিল্প, এটা কেমন? শিল্প কলকারখানার আশেপাশের অঞ্চলে যাদের বাড়ি, তাদের এই শব্দ দূষণ দ্বারা তারাও প্রভাবিত হয়। যারা শিল্প কলকারখানায় কাজ করে, কাজ করার কিছুদিনের মধ্যেই তারা কানে কম শুনতে থাকে এবং বধির আস্তে আস্তে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। 160 ডিবি, এই তথ্যটা মনে রাখবে, 160 ডিবি বা ডেসিবেল, এর বেশি মাত্রার শব্দে কানের পর্দা ছিঁড়ে যায়। এবার শব্দ দূষণের মানুষের উপরে প্রভাব। মানুষের উপরে প্রভাব কেমন? যারা ওই শব্দ দূষণের শিকার আর কি, বিশেষ করে যারা ওখানে কাজ করেন, 100 ডেসিবেল এর বেশি শব্দে কাজ করেন। নরমাল হচ্ছে 60 ডেসিবেল, এটা হচ্ছে আমাদের সহন মাত্রা। তার বেশি হলে সেটাকে শব্দ দূষণ বলে। এবার 100 ডেসিবেলের বেশি মাত্রার যে তীব্রতার যে শব্দ, সেখানে যারা কাজ করেন তাদের কানের সমস্যা হয়, কানে কম শোনে এবং বধিরতা প্রাপ্ত হয়, বধির হয়ে যায়, আস্তে আস্তে কানে কালা যেটাকে বলে সেইটা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যাদের হৃৎপিণ্ডের রোগ আছে তাদের মারাত্মক ক্ষতি হয়, ব্লাড প্রেশার এটা বেড়ে যায়, মাথা যন্ত্রণা করে, বমি বমি ভাব হয়, অনেকের মেজাজ একটু খিটখিটে ধরনের হয়ে যায়, কর্কশ শব্দে কথা বলেন, এইগুলো হয়। যারা স্টেশনে কাজ করে তারা সবসময় দেখবে যে একটা জোরে জোরে কথা বলে, উচ্চ স্বরে কথা বলে, কারণ সবসময় আওয়াজের মধ্যে থাকতে থাকতে নিজের সাউন্ডটাই ওরা ভালো করে শুনতে পায় না। তো মানুষের ক্ষেত্রে এই প্রভাবগুলো থাকে। প্রাণীর ওপর প্রভাব। বিভিন্ন যে প্রাণী আছে তাদের স্বাভাবিক জীবনযাপন এর উপরে প্রভাব বিস্তার করে শব্দ দূষণ। যেমন পাখি, এদের স্বাভাবিক যে জনন, বংশবিস্তার শব্দ দূষণের ফলে সেটা প্রভাবিত হয়। আবার যারা পরিযায়ী পাখি আসে, মাইগ্রেটরি বার্ডস, তারা অনেক সময় শব্দ দূষণের প্রভাবে দিকও ভুল করে। তো এই পার্টের মধ্যে এইটুকু জিনিসই রয়েছে। এই পয়েন্ট বেসড
পড়াটা এখানে করতে হবে।